প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন? আশা করি ভালো আছেন। ব্যাংকের ঝুঁকিপূর্ণ সম্পদ ছুঁতে পারে ৮ লাখ কোটি টাকা। চলুন বিস্তারিত জেনে নেই কালবেলার এই প্রতিবেদনটির মাধ্যমে। ব্যাংকগুলোতে খেলাপি ঋণের লাগামহীন বৃদ্ধি, ঋণের মান কমে যাওয়া, প্রভিশন ঘাটতি, মূলধন ঘাটতির কারণে ঝুঁকিপূর্ণ সম্পদের পরিমাণ বেড়ে গেছে। এ কারণে ব্যাংকগুলো একদিকে দুর্বল হয়, অন্যদিকে আর্থিক ঝুঁকির মাত্রা বেড়ে যায়। এ কারণে এতদিন ঝুঁকিপূর্ণ সম্পদ কম দেখানো হতো। তবে অর্থনীতির ক্ষত ও বর্তমান পরিস্থিতি জানতে গঠিত শ্বেতপত্র কমিটি বলছে, বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত তথ্যের চেয়ে ঢের বেশি এই ঝুঁকিপূর্ণ সম্পদের পরিমাণ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2023 সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে ডিস্ট্রেসড অ্যাসেট বা ঝুঁকিপূর্ণ সম্পদের পরিমাণ ছিল প্রায় 5,50,000 কোটি টাকা। তবে শ্বেতপত্র প্রণয়ন কমিটি সূত্র বলছে, ঝুঁকিপূর্ণ সম্পদের পরিমাণ আরও অনেক বেশি। কমিটির এক সদস্য জানিয়েছে, শ্বেতপত্র হিসাবে অনুযায়ী 2024 সালের জুন শেষে ঝুঁকিপূর্ণ সম্পদের পরিমাণ হতে পারে প্রায় 8 লাখ কোটি টাকা। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক যে তথ্য দিয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটির হিসেবে ঝুঁকিপূর্ণ সম্পদের পরিমাণ তার থেকে অনেক বেশি। রাজনৈতিক পট পরিবর্তনের পর অর্থনীতির ক্ষত ও বর্তমান পরিস্থিতি জানতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট ব্যক্তি ও নাগরিকদের সঙ্গে আলোচনা, পর্যালোচনা, তথ্যপত্র সংগ্রহ ও যাচাই বাছাইয়ের পর ইতিমধ্যে প্রতিবেদন প্রস্তুত করেছে অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটি। ওই প্রতিবেদনে ব্যাংক খাতের রক্তক্ষরণের বিভিন্ন চিত্র তুলে ধরা হবে। শ্বেতপত্র প্রণয়ন কমিটির সূত্রে জানা গেছে, ব্যাংকে খাতের দুর্বলতা ও অনিয়মের জন্য ব্যাংকগুলোতে কর্পোরেট গভর্নেন্সের অভাব এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের দুর্বলতাকে চিহ্নিত করেছে জাতীয় শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এ খাতে বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দ্বৈত শাসন চলছে বলেও প্রতিবেদনে উল্লেখ থাকছে। নিয়ন্ত্রক ব্যবস্থার দ্বৈত শাসনের ফলেই ব্যাংক খাতে নানা অদক্ষতা ও জবাবদিহির অভাব তৈরি হয়ে রক্তক্ষরণ হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের রক্তক্ষরণ না হয় সেজন্য ব্যাংক খাতে চলমান দ্বৈত শাসন ব্যবস্থা বাতিল করে একক নিয়ন্ত্রক হিসাবে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং শুধু রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এখতিয়ার সীমিত রাখার সুপারিশ করা হয়েছে। শুধু ঝুঁকিপূর্ণ সম্পদের পরিমাণ কম দেখানো নয়, বিগত আওয়ামী লীগ সরকারের খেলাপি ঋণের পরিমাণও কম দেখানো হয়েছে। শ্বেতপত্র প্রণয়ন কমিটির পর্যালোচনায় এমন তথ্য উঠে এসেছে বলে জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ ছিল 2,85,000 কোটি টাকা, যা গত জুনে ছিল 2,11,000 কোটি টাকা। তবে শ্বেতপত্র প্রণয়ন কমিটির হিসেবে এই খেলাপির পরিমাণ আরও বাড়তে পারে। কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতে ঋণ খেলাপির অনেক তথ্য গোপন করা হয়েছে। এস আলম গ্রুপ সহ বিভিন্ন প্রভাবশালী শিল্প গোষ্ঠীর ঋণ খেলাপি হলেও বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদার সেসব ঋণকে খেলাপি দেখাতে মানা করতেন বলেও জানতে পেরেছেন কমিটির সদস্যরা। এ কারণে এস আলম গ্রুপ ও তার সহযোগী প্রতিষ্ঠান এগুলো অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ ঋণ নিতে পেরেছে বলেও প্রতিবেদনে উল্লেখ থাকবে বলে জানা গেছে। খেলাপি ঋণ এবং ঝুঁকিপূর্ণ সম্পদ কম দেখানোর বিষয়টি অবহিত করে মন্তব্য জানতে চাইলে অর্থনীতিবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর মঈনুল ইসলাম কালবেলাকে বলেন, প্রতিবেদন প্রকাশের আগে এ বিষয়ে আমার কোনো মন্তব্য করা ঠিক হবে না। তবে ব্যাংকে ঝুঁকিপূর্ণ সম্পদ বাড়তে পারে, কারণ আগের সরকারের আমলে খেলাপি ঋণ সহ ব্যাংকের খারাপ সম্পদ গোপন করার একটা বড় প্রবণতা ছিল। এই কারণে ব্যাংকের ঝুঁকিপূর্ণ সম্পদ কম দেখানো হয়েছে, কিন্তু নতুন সরকারের মধ্যে এসব তথ্য লুকানোর ইচ্ছে নেই বা থাকার কারণও নেই।
এজন্য লুকিয়ে রাখা তথ্যগুলো বেরিয়ে আসছে। অর্থাৎ আগামীতে বাংলাদেশ ব্যাংক ও শ্বেতপত্রে অনেক তথ্য বেরিয়ে আসবে বলে মনে করেন তিনি। শ্বেতপত্র কমিটি সূত্রে জানা গেছে ৩ মাস ধরে প্রস্তুত করা অর্থনীতির শ্বেতপত্রের প্রতিবেদনে আগামীকাল রোববার দুপুরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হবে। এর পরের দিন সোমবার রাজধানীর আগারগাঁওয়ে NEC সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন প্রকাশ করা হবে। গণমাধ্যমে প্রকাশের জন্য শ্বেতপত্র প্রণয়ন কমিটির ওয়েবসাইটে প্রতিবেদনের আপলোড করা হবে। হোয়াইট পেপার অন দ্য স্টেট অফ ইকোনমি নামে প্রতিবেদনটি ইংরেজি ভাষায় তৈরি করেছে কমিটি, তবে বাংলায় অনুবাদ করার পরামর্শ দিয়েছে প্রধান উপদেষ্টা। এ বিষয়ে কমিটির এক সদস্য কালব্লাকে বলেন, প্রতিবেদনটি ইংরেজি ভাষায় তৈরি করা হয়েছে। প্রধান উপদেষ্টা বলেছেন, প্রতিবেদনটি বাংলায় করতেই হবে। প্রথমে ইংরেজি থাকবে, তবে পরে এটি বাংলায় অনুবাদ করা হবে বলে জানান তিনি। শ্বেতপত্রে বিষয়টি জানতে চাইলে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন কালবেলাকে বলেন, এটা একটা টিমওয়ার্ক, কোনো একটি খাত ধরে কাজ করা হয়নি, বিষয়বস্তু ধরে ধরে প্রতিবেদন তৈরি করা হয়েছে। এক একজন এক এক বিষয় নিয়ে প্রতিবেদন তৈরি করেছে, সেগুলো আবার 3 দফায় নিজেদের মধ্যে আলোচনা করে যাচাই বাছাই করে ফাইনাল ড্রাফট প্রস্তুত করা হয়েছে। শ্বেতপত্র তৈরিতে নিজেদের মধ্যে বৈঠক করা ছাড়াও অংশীজনের মতামত নেওয়া হয়েছে। তবে শ্বেতপত্রের প্রতিবেদনের বিষয়টি কোনো মন্তব্য করতে রাজি হননি তিনিও। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্যাংক খাতের রক্তক্ষরণের পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি খাতের লুটপাটের ফিরিস্তি এবং অর্থ পাচারের তথ্য উঠে এসেছে শ্বেতপত্রের প্রতিবেদনে। এছাড়া ব্যক্তির স্বার্থে কর অব্যাহতি, মূল্যস্ফীতি ও জিডিপির প্রবৃদ্ধিতে সরকারি পরিসংখ্যান বিকৃতি এবং সরকারের ঋণের চিত্র তুলে ধরা হবে। একই সঙ্গে মেগা প্রকল্প, ব্যবসার পরিবেশ, দারিদ্র্য ও সমতা, পুঁজিবাজার, শিক্ষা, স্বাস্থ্য, নারী ও জলবায়ু ইস্যুতে 22টি অধ্যায় থাকবে। জানা গেছে, শ্বেতপত্রের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ থাকবে অর্থ পাচার নিয়ে। কমিটি জানতে পেরেছে, বিগত 15 বছরে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে। অর্থনীতির আকার বাড়ার সঙ্গে সঙ্গে পাচারের অঙ্ক বেড়েছে। আরও অর্থ পাচার প্রতিরোধ প্রবণতা বন্ধে সরকারকে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করবে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। সরকারি বৈশ্বিক প্রতিবেদন ব্যবহার করে অর্থ পাচারের চিত্র। সেখানে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের 15 বছর শাসনামলে প্রতি বছর গড়ে প্রায় $14 বিলিয়ন অর্থ পাচার হয়েছে। তবে সময় স্বল্পতার কারণে অর্থ পাচারের প্রকৃত পরিমাণ নির্ধারণ করা যায়নি বলে কমিটি সূত্র জানা গেছে। এর 2 নভেম্বর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশটি দেশে থেকে $15 বিলিয়ন পাচার হয়েছে। বিগত সরকারের সময় নির্দিষ্ট কিছু ব্যবসায়ী ও ব্যক্তিবর্গকে বিপুল পরিমাণ কর অব্যাহতি দেওয়া হয়। এ বিষয়েও শ্বেতপত্রে তথ্য থাকছে। এসব কর অব্যাহতির ন্যায্যতা ও স্বচ্ছতার বিষয়টি প্রশ্ন তুলেছে কমিটি। রাজস্ব আহরণের অটোমেশন বাস্তবায়িত না হওয়া, রাজস্ব নীতি প্রণয়ন এবং নীতি বাস্তবায়ন পৃথক সংস্থা করার আইন কার্যকর না হওয়া বিষয়গুলোর বর্ণনা থাকবে কমিটির প্রতিবেদনে। এছাড়া আগের সরকারের সময় অর্থনীতির বিভিন্ন পরিসংখ্যান, গড়মিলের বিষয়ে উদ্বেগ তুলে ধরা হয়েছে শ্বেতপত্রে। এতে বলা হয়েছে, জিডিপি প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি হার সহ অর্থনীতির গুরুত্বপূর্ণ সব তথ্যকে রাজনৈতিক উদ্দেশ্যে বিকৃত করা হয়েছে। ভবিষ্যতে পরিসংখ্যান বিকৃত রোধে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে তথা BBS একটি রাজনৈতিক প্রভাবমুক্ত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে সরকারকে সুপারিশ করেছে কমিটি। চলতি বছরের 28 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা নিয়ে শ্বেতপত্র প্রকাশের জন্য 12 সদস্যের একটি কমিটি গঠন করে। বছরের পর বছর ধরে চলা অব্যবস্থাপনা ও তথ্য উপাত্ত নিয়ে দোয়াশা জর্জরিত অর্থনীতির প্রকৃত অবস্থা জানতে প্রতিবেদনে তৈরি ওই কমিটিকে 3 মাস সময় দেওয়া হয়। কমিটি গঠনের পর সরকার পক্ষ থেকে জানানো হয়, শ্বেতপত্র দেশের বিদ্যমান অর্থনীতির সামগ্রিক চিত্র থাকার পাশাপাশি অর্থনৈতিক বিষয়ে সরকারের কৌশলগত পদক্ষেপ, SDG বাস্তবায়ন ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের করণীয় ইত্যাদি বিষয়ে প্রতিফলন থাকবে। তো প্রিয় দর্শক, এই ছিল আমার হাতে একটি দীর্ঘ
প্রতিবেদন। তো প্রতিবেদনটি কেমন লেগেছে এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।